ওয়েলকাম ইউটিউব চ্যানেলের ইতিহাস ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা তোমাদের ইতিহাস বইয়ের তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এটি এই অধ্যায়ের প্রথম ভিডিও। এখানে আমরা প্রধানত বিভিন্ন আদিবাসী বিদ্রোহ নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভারতে বনবিভাগ গঠিত হয়? ভারতে বনবিভাগ গঠিত হয়েছিল 1864 সালে। দ্বিতীয় প্রশ্ন, ভারতের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন এবং তিনি কোন দেশের নাগরিক ছিলেন? ভারতের প্রথম ইন্সপেক্টর জেনারেল ডেইট্রিক ব্রান্ডিস, তিনি জার্মানির নাগরিক ছিলেন। তৃতীয় প্রশ্ন, ভয়েলকার কে ছিলেন? ভয়েলকার ছিলেন জার্মান কৃষিবিদ। তিনি 1894 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন। তার পরামর্শে ভয়েলকার রেজলিউশন পাস হয়েছিল। চতুর্থ প্রশ্ন, কত সালে ভারতে অরণ্য আইন পাস করা হয়? ভারতে অরণ্য আইন পাস হয়েছিল 1865 সালে। পঞ্চম প্রশ্ন, দ্বিতীয় অরণ্য আইন কবে পাস হয়? দ্বিতীয় অরণ্য আইন পাস হয়েছিল 1878 সালে। আমরা চলে যাব 6 নম্বর প্রশ্ন। প্রশ্নটি হল, বিশৃঙ্খলা সৃষ্টিকারী আদিবাসীদের শায়েস্তা করার জন্য ইংরেজ সরকার কোন আইন পাস করে? আইনটির নাম হল ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট। 7 নম্বর প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দে সংশোধিত আইনে অরণ্যকে কয়টি ভাগে ভাগ করা হয়? অরণ্যকে 3টি ভাগে ভাগ করা হয়েছিল। প্রথমটি হল সংরক্ষিত অরণ্য বা রিজার্ভ ফরেস্ট, দ্বিতীয় সুরক্ষিত অরণ্য বা প্রোটেক্টেড ফরেস্ট এবং তৃতীয়টি অশ্রেণীভুক্ত অরণ্য বা আনক্লাসিফাইড ফরেস্ট বা বলতে পারো ভিলেজ ফরেস্ট। অষ্টম প্রশ্ন, সরকারের অরণ্য আইনের ফলে কি আঘাত প্রাপ্ত হয়েছিল? সরকারের অরণ্য আইনের ফলে আদিবাসীদের জীবন ও জীবিকা আঘাত প্রাপ্ত হয়েছিল। 9 নম্বর প্রশ্ন, বিপ্লব শব্দের অর্থ কি? বিপ্লব শব্দের অর্থটি হল আমূল পরিবর্তন। 10 নম্বর প্রশ্ন, মেদিনীপুরের জঙ্গলমহলে কোন বিদ্রোহ হয়? মেদিনীপুরের জঙ্গলমহলে চুয়াড় বিদ্রোহ হয়েছিল। আমরা চলে যাব 11 নম্বর প্রশ্ন, বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ কোনটি? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। উত্তরটি হল চুয়াড় বিদ্রোহ। 12 নম্বর প্রশ্ন, চুয়াড় বিদ্রোহ কটি পর্বে সংগঠিত হয়েছিল? চুয়াড় বিদ্রোহ মোট 2টি পর্বে সংগঠিত হয়েছিল। 13 নম্বর প্রশ্ন, প্রথম পর্বে চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? প্রথম পর্বে চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন রাজা জগন্নাথ ধল বা জগন্নাথ সিংহ। 14 নম্বর প্রশ্ন, দ্বিতীয় পর্বের চুয়াড় বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন? দ্বিতীয় পর্বে চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দুর্জন সিং। তিনি বাঁকুড়ার রায়পুরের জমিদার ছিলেন। তাহলে রাজা জগন্নাথ ধল প্রথম পর্বে চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দেন এবং দ্বিতীয় পর্বের নেতৃত্ব দেন দুর্জন সিং। নাম দুটি মনে রাখবে। 15 নম্বর প্রশ্ন, চুয়াড় শব্দের অর্থ কি? চুয়াড় শব্দটি সাধারণত খারাপ অর্থে ব্যবহার করা হতো। এটির অর্থ হল দুর্বৃত্ত বা নীচ জাতি। এছাড়া অসভ্য, বর্বর, বন্য এই সমস্ত অর্থে চুয়াড় শব্দটি ব্যবহার করা হতো। 16 নম্বর প্রশ্ন। প্রশ্নটি হল, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে কে পরিচিত ছিলেন? মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন রানী সিনেবনী। তিনিও চুয়াড় বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। 17 নম্বর প্রশ্ন, পাইক কাদের বলা হয়? জমিদারের লেঠেল বাহিনীকে পাইক বলা হয়। 18 নম্বর প্রশ্ন, পাইকন কি? পাইকদের ভোগ করা নিষ্কর জমিকে বলা হতো পাইকন। তাহলে জমিদারের যারা লেঠেল বাহিনী ছিলেন তারা পাইক এবং তারা যে নিষ্কর জমি পেত সেটি হল পাইকন। 19 নম্বর প্রশ্ন, রংপুরের কৃষক বিদ্রোহ কবে শুরু হয়েছিল? বিদ্রোহটি শুরু হয়েছিল 1783 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন, রংপুরের কৃষক বিদ্রোহের সঙ্গে জড়িত একজন নেতা কে ছিলেন? তিনি হচ্ছেন নুরুল উদ্দিন। তাকে নবাব উপাধিতে ভূষিত করা হয়েছিল। 21 নম্বর প্রশ্ন। প্রশ্নটি হল, রংপুরের স্থানীয় স্বাধীন সরকারের নবাব নুরুল উদ্দিনের সহকারী কে ছিলেন? তার সহকারী ছিলেন দয়ারাম শীল। 22 নম্বর প্রশ্ন, রংপুরের ইজারাদার কে ছিলেন?
রংপুরের ইজারাদার ছিলেন দেবী সিং। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 23 নম্বর প্রশ্ন, রংপুর বিদ্রোহ দমনে কে ব্রিটিশ বাহিনীর নেতৃত্ব দেন? ব্রিটিশ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন ম্যাকডোনাল্ড। 24 নম্বর প্রশ্ন, রংপুর কৃষক বিদ্রোহের ব্যয় নির্বাহের জন্য বিদ্রোহীরা কৃষকদের উপরে যে চাঁদা ধার্য করে সেটি কি নামে পরিচিত ছিল? এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল প্রশ্ন। উত্তরটি হল ডিং খরচা। 25 নম্বর প্রশ্ন, কোল বিদ্রোহ কবে শুরু হয়? কোল বিদ্রোহ শুরু হয়েছিল 1831 সালে। আমরা চলে যাব 26 নম্বর প্রশ্ন। প্রশ্নটি হল, কোল উপজাতিদের বাসস্থান কোথায় ছিল? তাদের বাসস্থান ছিল ছোট নাগপুর অঞ্চল। এটি তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের জন্যও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ম্যাপে ছোট নাগপুর অঞ্চলটি কোথায় অবস্থিত সেটি ঠিকঠাকভাবে দেখে রাখবে। 27 নম্বর প্রশ্ন, কোল বিদ্রোহে নেতৃত্ব কে দিয়েছিলেন? তোমরা জানো কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বুদ্ধ ভগত, জোয়া ভগত, সুই মুন্ডা এবং ঝিনরাই মানকি প্রমুখ ব্যক্তিগণ। 28 নম্বর প্রশ্ন, কোলদের গোষ্ঠীপতিকে কি বলা হতো? কোলদের গোষ্ঠীপতিকে বলা হতো মানকি। তোমরা দেখতেই পাচ্ছ আগের প্রশ্নে ঝিনরাই মানকি নামটি। 29 নম্বর প্রশ্ন, দিকু শব্দের অর্থ কি? দিকু শব্দের অর্থ হল বহিরাগত। যে সমস্ত বহিরাগত মহাজনরা আসতেন তাদেরকেই বলা হতো দিকু। 30 নম্বর প্রশ্ন, কাদের সঙ্গে কোলদের চাইবাসা যুদ্ধ হয়েছিল? এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইংরেজদের সাথে হয়েছিল এবং তাহলে মনে রাখবে যুদ্ধটির নাম হল চাইবাসার যুদ্ধ, যে যুদ্ধ হয়েছিল ইংরেজ এবং কোলদের সাথে। আমরা চলে যাব 31 নম্বর প্রশ্ন। প্রশ্নটি হল, চাইবাসার যুদ্ধে সেনাপতি কে ছিলেন? এখনই আমরা বলছিলাম কোলদের সাথে ইংরেজদের যে যুদ্ধ হয়েছিল সেটি হচ্ছে চাইবাসার যুদ্ধ এবং এই যুদ্ধের সেনাপতি ছিলেন রোকসেস। 32 নম্বর প্রশ্ন, কোলদের বাসস্থানের জন্য যে নতুন প্রদেশ গঠন করা হয়েছিল সেটির নাম কি? সেটির নাম হল দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি। 33 নম্বর প্রশ্ন, কোল বিদ্রোহীদের দমন করেন কোন ব্রিটিশ সেনাপতি? কোল বিদ্রোহীদের দমন করেছিলেন ব্রিটিশ সেনাপতি ক্যাপ্টেন উইলকিনসন। নামটি আমরা আবার বলছি, ক্যাপ্টেন উইলকিনসন। 34 নম্বর প্রশ্ন, ভিল অধ্যুষিত খানদেশ অঞ্চলে কবে ব্রিটিশ শাসনে আসে? আমি 34 নম্বর প্রশ্নটি আরেকবার বলি, ভিল অধ্যুষিত খানদেশ অঞ্চল কবে ব্রিটিশ শাসনে আসে? সালটি হল 1818 সালে। 35 নম্বর প্রশ্ন, ভিল বিদ্রোহের নেতা কে ছিলেন? ভিল বিদ্রোহের নেতা ছিলেন চিল্লাইক, হিরিয়া, শিউরান প্রমুখ ব্যক্তিগণ। 36 নম্বর প্রশ্ন। প্রশ্নটি হল, ভিল উপজাতি কার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে বিদ্রোহ করে? তিনি হলেন মারাঠা নেতা ত্রিম্বকজি। 37 নম্বর প্রশ্ন, কোন ব্রিটিশ সেনাপতি ভিলদের দমন করেন? ভিলদের দমন করেন ব্রিটিশ সেনাপতি কর্নেল আউটরাম। 38 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল 1855 খ্রিস্টাব্দের 30 জুন। 39 নম্বর, যে অঞ্চলে সাঁওতালরা বসবাস করত সেটি কি নামে পরিচিত ছিল? এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি হল দামিনিকোহ, যার বাংলা অর্থ পাহাড়ের প্রান্তদেশ। 40 নম্বর প্রশ্ন, সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে বেশি ওজনের বাটখারা কি নামে পরিচিত ছিল? বেশি ওজনের বাটখারা পরিচিত ছিল কেনারাম এবং কম ওজনের যে বাটখারা ব্যবহার হতো সেটির নাম ছিল বেচারাম। তাহলে নাম দুটি মনে রাখবে, বেশি ওজনের বাটখারা কেনারাম এবং কম ওজনের যে বাটখারা সেগুলি হচ্ছে বেচারাম। আমরা চলে যাব 41 নম্বর প্রশ্ন। প্রশ্নটি হল, সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সিধু কানু, চাঁদ, ভৈরব, কালো প্রামাণিক প্রমুখ ব্যক্তিগণ। 42 নম্বর প্রশ্ন, সাঁওতালদের বিদ্রোহ কি নামে পরিচিত ছিল? এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি হলো হুল। তাহলে হুল কথাটির মানে হলো বিদ্রোহ, যে বিদ্রোহ করেছিল সাঁওতালরা। 43 নম্বর প্রশ্ন, ভাগনাডিহি গ্রামের সঙ্গে কোন বিদ্রোহের নাম জড়িত? সাঁওতাল বিদ্রোহ ভাগনাডিহি গ্রামের নামের সঙ্গে জড়িত। 44 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।
45 নম্বর প্রশ্ন, সাঁওতালদের জন্য সরকার যে বাসভূমি নির্দিষ্ট করে দিয়েছিল তা কি নামে পরিচিত? বাসভূমিটি ছিল সাঁওতাল পরগনা। 46 নম্বর প্রশ্ন, প্রশ্নটি হল শাল গাছের ডাল সাঁওতালদের কাছে কিসের প্রতীক ছিল? সাঁওতালদের কাছে শাল গাছের ডাল ছিল সংঘবদ্ধতা ও সংগ্রামের প্রতীক। 47 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ ছিল ভারতের প্রথম মুক্তি সংগ্রাম, কথাটি কোন ঐতিহাসিক বলেছেন? কথাটি বলেছেন ঐতিহাসিক সুপ্রকাশ রায়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 48 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ ছিল নিম্ন শ্রেণীর গণবিদ্রোহ, কথাটি কোন ঐতিহাসিক বলেছেন? এই কথাটি বলেছেন ঐতিহাসিক নরহরি কবিরাজ। 49 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহ কবে শুরু হয়েছিল? মুন্ডা বিদ্রোহ শুরু হয়েছিল 1899 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মুন্ডাদের বাসভূমি কোথায় ছিল? মুন্ডাদেরও বাসভূমি ছিল ছোটনাগপুরের যে মালভূমি অঞ্চল সেটাখানে। 51 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের আর এক নাম কি ছিল? মুন্ডা বিদ্রোহ উল গুলান নামে পরিচিত ছিল, যার বাংলা অর্থ ভয়ঙ্কর বিশৃঙ্খলা। 52 নম্বর প্রশ্ন, বহিরাগত দ্বারা মুন্ডাদের বেকার খাটানো কি নামে পরিচিত ছিল? নামটি হল বেত বেকারি। 53 নম্বর প্রশ্ন, মুন্ডা আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছিলেন? নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা। 54 নম্বর প্রশ্ন, খুদকাঠি প্রথা কোন বিদ্রোহের সাথে সম্পর্কযুক্ত ছিল? এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি হল মুন্ডা বিদ্রোহ। 55 নম্বর প্রশ্ন, খুদকাঠি কথাটির অর্থ কি? খুদকাঠি কথাটির অর্থ হল জমির উপরে যৌথ মালিকানা। 56 নম্বর প্রশ্ন, প্রশ্নটি হল ধরতি আবা বা পৃথিবীর পিতা নামে কে পরিচিত ছিলেন? বিরসা মুন্ডা ধরতি আবা বা পৃথিবীর পিতা নামে পরিচিত ছিলেন। 17 নম্বর প্রশ্ন, সিং বোমা কে ছিলেন? মুন্ডা জাতির উপাস্য দেবতা অর্থাৎ সূর্য দেবতাই ছিলেন সিং বোমা। 18 নম্বর প্রশ্ন, বিরসা মুন্ডা কিভাবে মারা যান? বিরসা মুন্ডা জেলে থাকাকালীন কলেরা রোগে মৃত্যুবরণ করেন। 59 নম্বর প্রশ্ন, ছোটনাগপুর প্রজাসত্ব আইন কবে পাশ হয়? আইনটি পাশ হয়েছিল 1908 খ্রিস্টাব্দে। 60 নম্বর প্রশ্ন, এটি এই ভিডিও শেষ প্রশ্ন, মুন্ডাদের প্রভাবে তানাভগত আন্দোলন কারা শুরু করেছিলেন? এই আন্দোলন শুরু করেছিলেন ওরাও সম্প্রদায়ের মানুষ। তাহলে এতক্ষণ আমরা তোমাদের বইয়ের 3য় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, এই অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ বিভিন্ন আদিবাসী আন্দোলন নিয়ে আমরা আলোচনা করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।